প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি এই রণবীর ভাইয়েরই সিনিয়র বড় ভাই তরিকুল ভাই পাঠিয়েছেন। ওনার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে। আর উনি নিজেই এই ঘটনার প্রত্যক্ষদর্শী। ঘটনাটি ঘটেছিল 2011 সালে। ওই সময় সারা বাংলাদেশ এক উন্মাদনার মধ্যে ছিল, কেননা ওই সময়ে বাংলাদেশে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার ফুটবল দলের খেলোয়াড়রা এসেছিলেন। বাংলাদেশে প্রীতি ফুটবল ম্যাচ হবে। যারা খেলাপ্রেমী বা যারা খেলাপ্রেমী না, সবাই এক ফুটবল আনন্দে উন্মাদনায় বিভোর ছিলেন। তখন এই উন্মাদনার ঢেউ শহর পার হয়ে একদম গ্রামের আনাচে কানাচেও ছড়িয়ে পড়েছিল। এটাতে কিন্তু তরিকুল ভাইও বাদ যান নাই। ওনাদের এলাকাতেও আলোচনা হচ্ছে, খেলা হবে, কিন্তু খেলাটা কিভাবে দেখবেন? ওনাদের ওই এলাকায় বিদ্যুতের অবস্থা ছিল খুবই নাজুক। অধিকাংশ সময় ইলেকট্রিসিটি থাকতো না। অনেকের বাসায় টেলিভিশন ছিল, কিন্তু টেলিভিশন থাকলে কি হবে, বিদ্যুৎই যদি না থাকে টিভি চালাবেন কি দিয়ে? তখন অবশ্য ব্যাটারি দিয়ে টিভি চালানোর যেই প্রবণতা, এটা অনেকটাই কমে এসেছিল, যার কারণে ব্যাটারির ব্যবহারটাও একরকম নাই বললেই চলে। 2011 সালের কথা বলছি। কারণ বিভিন্ন বাড়িতে তখন সোলার সিস্টেম চলে এসেছিল, তারা সোলারেই টেলিভিশন চালাতেন। তরিকুল ভাই চিন্তা করলেন যে সরাসরি ইলেকট্রিক লাইনে চালানো টেলিভিশন দেখে মজা পাওয়া যাবে না, কারণ বিদ্যুৎ চলে যাবে। খেলার একটা উত্তেজনকার মুহূর্তে গিয়ে দেখা যাবে যে বিদ্যুৎ চলে গেছে, তখন কি হবে? এই জন্য উনি চিন্তা করলেন যে পার্শ্ববর্তী একটি গ্রাম রয়েছে, তারাবুনিয়া গ্রাম, এই গ্রামে ওনার ফুপু বাড়ি, ওইখানে উনি যাবেন। ফুপুর বাসায় সোলার সিস্টেম ছিল, তারা সোলারেই টেলিভিশন চালাতেন। তো উনি তো যাবেন, তবে একা যাবেন না, ওনার আরও দুজন বন্ধুকে নিয়ে যাবেন। একজন বন্ধুর নাম হচ্ছে সজীব, আর একজনের নাম হচ্ছে রাব্বি। তো এই দুজনকে নিয়ে যাবেন, ভালো কথা, তাদের সাথেও কথাও হয়েছে। ওনারা যেই পথ দিয়ে যাবেন, এই পথ দিয়ে ফুপু বাড়িতে যেতে ম্যাক্সিমাম 30 মিনিটের মতো সময় লাগে। ওই পথে প্রথমে একটি শ্মশান পড়ে, তারপর খাল পড়ে, তারপর দূরে যে বিল রয়েছে সেগুলো দেখা যায়, আর বিলের আশেপাশে ধান ক্ষেত। ওই সময় কিন্তু শুকনোর মৌসুম ছিল, মানে তখনও ওইদিকে পানি টানি ওইভাবে আসেনি। ওনারা যথারীতি সন্ধ্যার পরই রওনা করেছেন। অল্প সময়ের মধ্যে ফুপু বাড়ি পৌঁছেও যান। যেহেতু আত্মীয় স্বজন এসেছে, ফুপুও তাদেরকে সমাদর করার জন্য আয়োজন করেছেন। খেলা দেখা শেষ, এরপর ফুপু খাবার দাবার আয়োজন করেছেন। ফুপু তরিকুল ভাইকে বলেন যে বন্ধুর সহ খাওয়া দাওয়া করে যা। তো ওনারা সেখানে খাওয়া দাওয়া করেন, এরপরে রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন তখন যে গভীর রাত, বিষয়টা এরকম না। রাত তখন 10টা, 10:30, 11টা এরকম আর কি। তো 2011 সালে রাত 10টা, 10:30, 11টা যে অনেক রাত, এটা তো বলা যাবে না। তখন সবার হাতেই মোটামুটি মোবাইল ফোন চলে এসেছে। তবে তরিকুল ভাইয়ের হাতে একটা বাটন ফোন ছিল, সেই ফোনের মাথায় আবার টর্চ লাইটও ছিল। এছাড়া উনি 3 ব্যাটারির একটা টর্চ লাইট ব্যবহার করতেন। সেটার আলো অবশ্য খুব বেশি হতো না, পেন্সিল ব্যাটারি দিয়ে চলে এরকম টাইপের একটা টর্চ লাইট আর কি। তো বন্ধুদের সাথে উনি তখন রওনা দিয়েছেন। উনি যখন ফুপু বাড়ি থেকে বের হয়েছেন, বিশেষ করে ওই বিলের পাশে যেখানে ধান ক্ষেত বা বিভিন্ন ধরনের ক্ষেত রয়েছে, ওখানে যখন এসেছেন তখন হঠাৎ করে ঘোড়া টকবক 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 আওয়াজ, আর ঘোড়া এক ধরনের শব্দ করে, ওই রকম শব্দ, মানে ঘোড়া দৌড়ে যাচ্ছে আর শব্দ করছে। হঠাৎ করে এরকম আওয়াজ আর শব্দ শুনে 3জনই চমকে ওঠেন। বলেন যে কি ব্যাপার, এত রাত্রে এখানে ঘোড়া এলো কোত্থেকে? তাও মাঠের মধ্যে মনে হচ্ছে ঘোড়া দৌড়াচ্ছে। মাঠের মধ্যে তো দৌড়ানোর জায়গা নাই, তাহলে ঘোড়া কোত্থেকে আসলো? তো ওনাদের হাতে যেই লাইটগুলো ছিল, এই লাইটের আলো তো খুবই সীমিত, সামনে সামান্য একটু দেখা যায়। সেখানে মাঠের মধ্যে কোন ঘোড়া দৌড়াচ্ছে বা কি আছে না আছে, এটা তো দেখার আসলে সুযোগ নেই। আর ওই সময় যে চাঁদনি রাত ছিল, চাঁদের আলোতে সব কিছু উজ্জ্বল ছিল, বিষয়টা এরকমও না। যার কারণে ওনারা শব্দ শুনতে পারলেও কোনো কিছু কিন্তু দেখতে পারছিলেন না। ওনারা
চিন্তা করলেন যে নিশ্চয়ই কোনো বাড়িতে ঘোড়া টোড়া আছে, সেটা ছুটে গেছে। এটা সত্য যে আশেপাশে কিছু বাড়িতে ঘোড়া ছিল, মাঝে মাঝে বাইরে বের হয়ে আসতো, তো এমনটা হওয়াটা আসলে অস্বাভাবিক কিছু না। এটা নিয়ে ওনারা এরকম কোনো চিন্তা করেন নাই যে এটা ভয়ঙ্কর কিছু হতে পারে। এরপর ওনারা ওই জায়গাটা পার হয়ে আবার বাড়ির দিকে যখন আগানো শুরু করেছেন, যখন শ্মশানের যেই জায়গাটা এটার কাছাকাছি এসেছেন আর কি, তখনও শ্মশানের ভিতর ঢোকেন নাই বা শ্মশানের ওই এরিয়ার মধ্যে ঢোকেন নাই, হঠাৎ করে দেখেন ওনাদের সামনে একটা কালো বিড়াল চলে এসেছে। আকারে বেশ বড় আকৃতির বিড়াল, এত বড় সাইজের বিড়াল সাধারণত দেখা যায় না। খুব ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, কোনো শব্দ করছে না, কিন্তু মনে হচ্ছে খুব ভয়ঙ্করভাবে তাদের দিকে তাকিয়ে আছে। তারা কেন এখন এখানে এসেছে এটা নিয়ে তার খুব রাগ, এমনটাই তার চোখে মুখে ফুটে উঠেছে। তবে তরিকুল ভাই এবং তার সাথে থাকা যে দুই বন্ধু সজীব এবং রাব্বি, এই দুজন বিড়ালকে আঘাতও করেন নাই, কিছুই করেন নাই। ওনারা বিড়ালকে সাইড কাটিয়ে হাঁটা ধরেছেন। ওনারা যখন শ্মশানের এরিয়ার মধ্যে প্রবেশ করেছেন, প্রবেশ করার পর হাঁটতে হাঁটতে শ্মশানের এরিয়ার একদম শেষ প্রান্তেও চলে এসেছেন, তখন দেখেন ওই বিড়ালটা আবার সামনে চলে এসেছে। এবার আগের থেকেও ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে সামনে চলে এসেছে। মনে হচ্ছে যে কেন ওই এলাকায় তারা ঢুকেছে, এর জন্য এখন সে আগের থেকেই মানে রাগ হয়তো ছিল, এখন আর বেশি রাগ, কেন তাকে পাশ কাটিয়ে ওরা ঢুকলো। তো যাই হোক, এবারও ওনারা পাশ কাটিয়ে সামনের দিকে আগানো শুরু করলেন। বিড়ালটা কোনো আক্রমণও করে নাই, কোনো গড় 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 শব্দও করে নাই। তো ওনারা পাশ কাটিয়ে যখন শ্মশানের এরিয়াটা পার হয়েছেন, হঠাৎ করে দেখেন এই যে ওনাদের সাথে থাকা যে বন্ধু সজীব, সে দাঁড়িয়ে গেছে। অন্য দুজন হেঁটে যাচ্ছেন, সে দাঁড়িয়ে আছে। তো তরিকুল ভাই পিছন দিকে ঘুরে বলে, রে সজীব, তুই দাঁড়িয়ে আছিস কেন, আয়। সজীব তখন বলছে, না আমি যাব না। কেন যাবি না? বলে, যেই বাসা থেকে টেলিভিশন দেখে আসছে আমি ওই বাসায় যাব। তখন এই তরিকুল ভাই বলছেন যে, ওই বাসায় যাবি এত রাত্রে? ওই বাসায় এখন কি কাজ? ওই বাসাতে এখন কোনো কাজ নাই, খেলাধুলা তো শেষ হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি, ফুপু বিদায় দিছে, এখন কি যাওয়া যায় নাকি? কি কাজ আমাকে বল। কোনো কথা বলে না, খালি বলে যে ওই বাসায় আবার যাব। এরপরে এই তরিকুল ভাই আর ওই রাব্বি ভাই দুইজন কোনো মতে ধরাধরি করে টানতে টানতে এই সজীবকে সামনের দিকে আগানো শুরু করেছেন। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে তিন বন্ধুর বাড়ি, এই বাড়ির মধ্যে সবার শেষে হচ্ছে এই তরিকুল ভাইয়ের বাড়ি, প্রথমে, পরে হচ্ছে এই সজীবের বাড়ি, এরপরে রাব্বির বাড়ি, এরপরে হচ্ছে তরিকুল ভাইয়ের বাড়ি। তো প্রথমেই তো এই সজীবকে বাড়ির কাছে দিয়ে এসেছে, একদম বাড়ির কাছে দিয়ে এসে বলছে, যা বাড়িতে যা। এরপরে এই যে রাব্বি, উনি ওনার বাসায় চলে গেছেন। এরপর তরিকুল ভাই বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে ডাকাডাকির শব্দ। তো যেই কণ্ঠে ডাকছে, শব্দটা তার পরিচিত মনে হলো। এই শব্দটা ওই যে সজীব তার বাড়ির কারো। তরিকুল ভাই তো বের হয়ে এসেছেন, জিজ্ঞেস করছেন কি হয়েছে। বলে যে, তোমাদের সাথেই তো সজীব গেল, কই ও তো এখনো বাসায় ফিরলো না, তোমরা বাসায় চলে আসছো দেখতেছি। রাব্বিও দেখলাম বাসায়, তুমিও বাসায়। রাব্বি বলে যে সজীব বাসায় চলে আসছে। তো সজীব কি বাসায় আসছে? তরিকুল ভাই বলতেছে, হ্যাঁ সজীব তো বাসায় চলে আসছে, তো আমি নিজে বাসার কাছে দিয়ে আসলাম, ওই সময় তো রাব্বিও ছিল। তখন ওই বাসা থেকে বলছে, না ও তো বাসায় আসে নাই। যখন এটা বলেছে, সাথে সাথে তরিকুল ভাইয়ের মাথায় একটা বিষয় স্ট্রাইক করে, সেটা হচ্ছে যে ওর আচার আচরণ তো স্বাভাবিক ছিল না। যখনই শ্মশান এরিয়া থেকে বের হয়ে আসছে, তখন কোন ঝামেলা হলো না তো? তখন এই তরিকুল ভাই ওই সজীবের পরিবারকে বলেন যে এরকম এরকম কিন্তু আচরণ ও করেছে। তখনই ওই আশেপাশে থাকা লোকজন বুঝতে পারে কোনো ভয়ঙ্কর কিছু ঘটেছে সজীবের সাথে। তখন আশেপাশে আরও লোকজনকে ডেকে আনা হয়। সবাই যে যার মতো আলো নিয়ে আগাতে থাকে, খুঁজতে থাকে এই সজীবকে। এদিকে এই যে রাব্বি, এই রাব্বি ভাইও এসে যুক্ত হয়েছে। যেহেতু শ্মশানের ওই জায়গা থেকে সমস্যাটা শুরু হয়েছিল, তখন সবাই মিলে বুদ্ধি করে যে আমরা শ্মশানের ওই দিকটাতেই যাই, দেখি ওইখানে আছে কিনা। সবাই মিলে রাতের বেলা ওই শ্মশানের ওই দিকে যখন গিয়েছে, গিয়ে দেখে এক ভয়ঙ্কর ব্যাপার। শ্মশানের ভেতরে থাকা একটা গাছের ডালে দিব্যি বসে আছে এই সজীব। নিচ থেকে সবাই ডাকাডাকি করছে, কিন্তু সজীব আর নামে না, কথাও বলে না, নামেও না, গাছের ডালে বসে আছে।
তখন কিন্তু অনেক রাত হয়ে গেছে। এখন কি করা যায়? তখন তারা সিদ্ধান্ত নিল যে গ্রামের মসজিদের যিনি ইমাম সাহেব তাকে ডেকে আনা হবে। ওনাকে কয়েকজন ডাকতে যায়। উনি তখন গভীর ঘুমে বিভোর। ঘুম থেকে ওঠার পর হুজুর দেখেন ফজরের আজান হতে আর বেশি দেরি নেই। তখন বলেন যে এখন গেলে তো আবার আজান দিতে পারবো না, তোমরা একটু অপেক্ষা করো, আমি আজানটা দিয়ে তারপর আসি। এরপর উনি মসজিদে যান, মসজিদে গিয়ে আজানটা দেন। এরপর উনি ওই শ্মশানের ওখানে চলে এসেছেন। এসে দেখে ওই একই অবস্থা, সজীব সে গাছের ডালে বসে আছে, নিচে আরো লোকজন ডাকাডাকি করছে। তখন হুজুর বলেন যে ওকে এইভাবে ডেকে লাভ হবে না, এইভাবে ও নামবে না। উনি কি করেন, ওই শ্মশানের ওই গাছের নিচেই একটা গোল বৃত্ত আঁকেন। বৃত্ত আঁকার পর ওই বৃত্তের বাইরে গিয়ে উনি রুকিয়া করতে শুরু করেন। এবারে দেখা যায় এক অদ্ভুত ব্যাপার। একদম স্বাভাবিকভাবেই এই সজীব গাছ বেয়ে নেমে একদম ওই বৃত্তের ভিতরে এসে বসলো। বসার পর এই যে হুজুর উনি কি করেছেন, উনি আবার রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার পর এই সজীব কথা বলা শুরু করেছে। তবে সেটা সজীবের কণ্ঠ ছিল না, সে আসলে সময় পোজেসড অবস্থায় ছিল, তার ভেতর থেকে কেউ কথা বলছে। তখন হুজুর জিজ্ঞেস করেন যে তুমি কে, কেন ওকে ধরেছ? তখন ওই জিনটা বলে যে ওদেরকে তো সতর্ক করলাম, তারপরও ওরা আসলো, এটাকে ধরছি, আর এটাকে সহজে ছাড়বো না, ওকে কষ্ট দেব আরো। হুজুর বলেন যে ওরা তো ওই পথ দিয়ে আসতেছে, ওরা তো বাড়িতে আসবে, পথ তো এইটাই, ওরা যাবে কোন দিক দিয়ে? তখন বলছে না আমি তোদেরকে ভয় দেখাইছি, ওরা সরে নাই কেন? যাই হোক, এভাবে অনেক বাকবিতণ্ডার একটা পর্যায়ে এসে ওই জিনটা ছেড়ে দিতে রাজি হয়। তবে হুজুর বিশেষ কিছু রুকিয়া করার মাধ্যম দিয়ে ওই জিনটাকে দুর্বল করে ফেলেছিলেন। সবকিছু কিন্তু ওই শ্মশানে বসেই হচ্ছে, কারো বাড়িতে না। এরপর ওই জিনটা চলে যায় সজীবকে ছেড়ে। তবে জিনটা বলে গিয়েছিল যে আমি এই গাছেরই একটা ডাল ভাঙবো, ডালটা নিচে পড়বে না, ভেঙে ওখানেই ঝুলতে থাকবে। সবাই দেখে যে সজীব অচেতন হয়ে পড়ে গেল, আর তার ওই অচেতন অবস্থাতেই কটাং করে একটা শব্দ হলো। উপর দিকে তাকিয়ে দেখলো যে গাছের একটা কাঁচা ডাল ভেঙে গেছে, বেশ মোটা সোটা ডাল, তবে সেটা ভেঙে নিচে পড়েনি। ওই শ্মশানেরই একটা গাছের ডাল, যেই গাছের কোনো একটা ডালে এই সজীব উঠে বসেছিল আর কি। যাই হোক, সজীবকে ওখান থেকে নিয়ে আসা হয়। আল্লাহর রহমতে পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে চলার পথে এই ধরনের সমস্যায় আমরা অনেকেই পড়ে যেতে পারি। এই ধরনের সমস্যাগুলো সবসময় যে খারাপ উদ্দেশ্যে হয়ে থাকে বিষয়টা এরকম না, কখনো কখনো অনেক ভালো কারণেও হয়ে থাকে। তেমন একটি ভালো কারণ কিন্তু এর আগে কোনো একটা সময় আমি বলেছিলাম। রাজবাড়িতে খুব স্বনামধন্য একজন ব্যক্তি ছিলেন, উনি অধ্যক্ষ শামসুর রহমান। ওনার বাড়ি ছিল রাজবাড়ির বেলগাছিতে। তো ওনার ঘটনা এর আগে বলেছিলাম, তো অনেকদিন আগে, তারপর আবার প্রসঙ্গক্রমে বলছি। উনি খুবই এডুকেটেড একজন পার্সন ছিলেন। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে উনি লেখাপড়া করেছেন। ওনার আসলে এই প্যারানর্মাল বিষয়গুলোর প্রতি বিশ্বাস খুব একটা ছিল না। একদিন গভীর রাতে উনি বাড়িতে ফিরছিলেন। বেলগাছির ওইদিকে একটা গ্রাম রয়েছে, বোয়ালমারি নামে একটা গ্রাম রয়েছে। আবার বোয়ালমারি ফরিদপুর একটা উপজেলাও রয়েছে, সেটা না। তো বেলগাছির ওইদিকে যে বোয়ালমারি নামক গ্রাম রয়েছে, ওখান থেকে উনি হেঁটে আসছিলেন রাতের বেলা। তখন চাঁদনি রাত ছিল, একটি মেঠো পথ দিয়ে উনি হেঁটে আসছিলেন। হঠাৎ করে দেখা গেল সামনে একটি বড় আকৃতির বেড়াল। তবে বেড়ালটা যে কালো এটাও বলা যাবে না, একদম ধবধবে সাদা এটাও বলা যাবে না, কালো সাদার মিশ্রণ রয়েছে, তবে আকার আকৃতির বেশ বড়। বিড়ালটা এসে বারবার তার পথ আগলে দাঁড়াচ্ছিল, কোনোভাবে সামনে আগাতে দেবে না। উনি আসলে বুঝতে পারছেন না কেন এই বিড়ালটা বারবার তার পথ আগলে দাঁড়াচ্ছে। উনি বিড়ালটাকে সরানোর চেষ্টা করছেন। শেষ পর্যন্ত বিড়ালটা যখন বুঝতে পারলো যে এই ব্যক্তি সামনে আগাবেনি, তখন বিড়ালটা নাকি দৌড়ে অনেক দূর চলে গেল। মানে উনি যেই পথ ধরে সামনের দিকে আগাবেন, ওই সামনের দিকে বিড়াল চলে গেছে। উনি 5 মিনিট হাঁটার পর দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখেন যে একটা বড় আকৃতির গোখরা সাপ
রাস্তার উপরে মরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, তখনও তার লেজ নড়ছে, অর্থাৎ মাত্রই সাপটা মারা গেছে, আর বিড়ালের মুখে রক্ত, অর্থাৎ বিড়ালটা ওই সাপটাকে মেরে ফেলেছে। বিড়ালটা একটা মেসেজ ওনাকে দিতে চাচ্ছিল, যদিও উনি সেটা বুঝতে পারেন নাই। এরপর ওনার চোখের সামনে দিয়ে বিড়ালটা দৌড়ে চলে গেল। তখন কিন্তু অনেক রাত, ওখানে জনবসতি ছিল, বেশ কিছু ঘরবাড়ি ছিল। ওই রাত্রেই উনি ওই বিড়ালটার পিছু নেওয়ার চেষ্টা করেছিলেন। চিন্তা করলেন যে এই বিড়ালটা নিশ্চয়ই কারো পোষা বিড়াল হবে। তখন উনি ওই বাড়িঘরগুলোতে গিয়ে ওই রাত্রে ডাকাডাকি শুরু করেছেন। সেই লোকজন উঠেছে, ওই লোকজনগুলো অবশ্য ওনাকে চিনেছে, ওনাকে আগে থেকে চিনতো। উনি কিন্তু অনেক উঁচু লম্বা সুদর্শন একজন মানুষ ছিলেন, তো যার কারণে ওনাকে আগে থেকে চিন্তা। উনি খুব এডুকেটেড পার্সন, তো আশেপাশে 10 গ্রামের মধ্যে ওনার মতো শিক্ষিত লোক ওই সময় কেউ ছিল না। তো উনি যখন আসছেন তখন বলছেন যে কী ব্যাপার, আপনি এত রাত্রে কি হয়েছে, কোনো সমস্যা? তখন উনি বলছেন যে এই ব্যাপার, এরকম একটা বিড়াল দেখছি। ওনারা বলেন যে এই গ্রামে এইরকম সাইজের বা এরকম রঙের বিড়াল তো আমরা আসলে দেখছি বলে তো মনে পড়ে না। এরপরে উনি সকালবেলা আবার গিয়েছিলেন, ওই বিড়ালটাকে উনি আর কখনোই পান নাই। উনি সবসময় আফসোস করেছেন যে আহা, ওই বিড়ালটাকে আর কখনোই পেলাম না। তবে এরপর থেকে উনি বিড়ালের প্রতি খুব ভালোবাসা দেখিয়েছেন। উনি এখন পৃথিবীতে নেই, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। খুব ভালো একজন মানুষ ছিলেন। তো উনি এই ঘটনাটা আমাকে বলেছিলেন যে এটা আসলে এক রহস্য, কেন এটা হয়েছে যে আজ পর্যন্ত বুঝতে পারলাম না। নিশ্চয়ই আসলে কিছু আছে এই পৃথিবীতে যা আমরা বুঝতে পারি না, যা আমরা অবিশ্বাস করি, কিন্তু এগুলো অবিশ্বাস করা উচিত নয়। সত্যি আল্লাহ তাআলা মানুষ ছাড়াও এমন কিছু রেখেছেন যা মানুষের ক্ষতিও করে, ভালোও করে। মৃত্যুর মুখ থেকে বিড়ালের রূপ ধরে এরকমই কিছু একটা আমাকে বাঁচিয়েছিল, যেটা উনি কিন্তু সবসময় বলতেন। যাই হোক, প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের এবারে শনির রাতে 30তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি রণবীর ভাই সংগ্রহ করেছেন ওনার অফিসেরই একজন ইন্সপেক্টর পদমর্যাদার স্যারের কাছ থেকে। আর ওনার কাছ থেকে ঘটনা কিন্তু আগে উনি সংগ্রহ করেছিলেন, যেই ঘটনা আমরা পূর্বে ওনার কাছ থেকে পেয়েছিলাম সেটা আমরা প্রচারও করেছি। তো চলুন এবারের ঘটনাটি শুনে আসি। এবারের ঘটনাটি এই ইন্সপেক্টর স্যার উনি প্রত্যক্ষ করেছিলেন যখন উনি স্টুডেন্ট লাইফে ছিলেন। সালটা 1992 হতে পারে, এরকমটাই উনি আন্দাজ করেছেন। তখন উনি ঢাকায় শাহজাহানপুর এলাকায় একটি বাসায় লজিং থেকে লেখাপড়া করতেন। চলছিল মোটামুটি ঠিকঠাক। তো ওই লজিং বাড়ি থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি জায়গাতেই ওনার এক খালা ফ্যামিলি নিয়ে থাকতেন। মাঝে মাঝে খালার বাসায় যেতেন। ওনার একজন খালাতো বোন ছিল। হঠাৎ করে একদিন রাতের বেলা ওই খালা লোক মারফত খবর পাঠান এই ইন্সপেক্টর স্যারের কাছে যে তুমি তাড়াতাড়ি আসো, তোমার খালাতো বোন কেমন যেন করতেছে। উনি তো দ্রুত সেখানে গিয়েছেন। যাবার পর দেখেন যে ওনার খালাতো বোনের আচার আচরণ খুবই অস্বাভাবিক, অসংলগ্ন কথাবার্তা। এটা দেখেই উনি বুঝতে পারেন যে এই মেয়েটাকে জিনে ধরেছে, তাছাড়া তো এরকম আচার আচরণ হবার কথা নয়। উনি তখন ওনার খালা খালুকে বললেন যে আপনারা দ্রুত ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, এই সমস্যা ডক্টরের কাছে নিয়ে গেলে সমাধান হবে না। ওরা আচার আচরণ তো আগে কখনো এরকম ছিল না, এটা কখন থেকে হয়েছে? তখন ওনারা বলতেছেন যে রাতের বেলা খাওয়া দাওয়ার পরেই এগুলা হয়েছে। তখন তো উনি বুঝতে পারছেন আরো ভালো করে যে এটা জিনের কারণেই হয়েছে। ওই সময় এমন বৃষ্টি শুরু হয়েছে, ওই বৃষ্টির ভেতরে কোথাও যে ওই মেয়েটাকে নিয়ে ওনারা যাবেন এই উপায়ও ছিল না। বৃষ্টি কখন থামবে, এদিকে কিন্তু ওই মেয়ের উন্মাদের মতো আচরণ বেড়েই যাচ্ছে, থামানো খুব মুশকিল হয়ে যাচ্ছে তাকে। এদিকে বৃষ্টিও থামছে না। এই বৃষ্টি থামতে থামতে একদম ভোরবেলা, সারাটা রাত কিন্তু ওনারা ওই মেয়েটাকে ধরে রাখার চেষ্টা করেছেন। যাই হোক,
ভোর যখন হয়ে যায় তখন মেয়েটা কিছুটা শান্ত হয়। এরপর ওই এলাকারই একটা মসজিদের ইমাম সাহেবের কাছে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়। তো ওনারা সবাই গিয়েছেন সাথে। তখন ওই হুজুর বললেন যে যা ভেবেছিলাম তাই, মেয়েটার সাথে জিন রয়েছে আর এই জিনের কারণেই এই সমস্যাটা হয়েছে। হুজুর যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি রুকিয়া শুরু করেছেন, একটা গোল বৃত্ত এঁকে ওর মধ্যে মেয়েটাকে বসিয়ে উনি রুকিয়া শুরু করেছেন। কিছুক্ষণ রুকিয়া করার পরই ওই মেয়েটার উপরে জিনটা হাজির হয়ে যায়। জিনটা যখন হাজির হয়েছে, হাজির হবার পর হুজুর তো জিজ্ঞেস করেছে স্বাভাবিকভাবেই যে তুমি কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ, হঠাৎ করে কি এমন সমস্যা হলো যার কারণে তুমি একে আক্রমণ করেছ। তখন ওই জিনটা নাকি বলছে ওই মেয়ের শরীরের ভিতরে থেকেই যে আমি ইলিশ মাছ খাইতে পারি নাই, এই জন্য মেয়েটাকে ধরছি। ইলিশ মাছ খাইতে পারো নাই মানে ঘটনা কি? এই মেয়ে ইলিশ মাছ দিবে কিভাবে? সে তো আর বাজারে যায় না ইলিশ মাছ কেনার জন্য। তখন বিষয়টা পরিষ্কার হয়। সেটা হচ্ছে যে ওনাদের বাসার কাছে ছিল একটা তেঁতুল গাছ। এই মেয়ের বাবা অর্থাৎ ওই ইন্সপেক্টর স্যারের খালু, উনি আবার দুটো বড় সাইজের ইলিশ মাছ কিনে ওদিক দিয়ে আসছিলেন। তখন ওই জিনটা নাকি তার বাবার কাছে ইলিশ মাছ চেয়েছিল, কিন্তু উনি এটা ওইভাবে বুঝতেও পারেন নাই, বা বুঝলেও ওইটাকে পাত্তা দেন নাই। উনি বাসায় চলে আসছেন। বাসায় চলে আসার পর তার মেয়ের কাছে দিয়েছে যে মারে তুই ইলিশ মাছটা কর, রান্নাবাড়া কর। তো মেয়েটা তো স্বাভাবিকভাবেই ইলিশ মাছ সুন্দর করে ধুয়ে কাটাকুটি করে রান্নাবাড়া করেছে। এর মধ্যে কয়েক পিস ইলিশ মাছ সে ভেজেও রেখেছে। এটাই পরিবারের সাথে সবাই মিলে রাতে খেয়েছে। এই খাবার পরেই মূলত এই মেয়েকে এসে ওই জিনটা ধরেছে। প্রিয় লিসেনার্স, আমরা অন্যান্য ঘটনাগুলোতে কি দেখি সেটা হচ্ছে যে কেউ একজন ইলিশ মাছ নিয়ে এসেছে, তার সাথেই ঘটনা ঘটে। কিন্তু এবার দেখলাম আমরা যে এই মেয়েটা ইলিশ মাছ কাটাকাটি করেছে, একে এসে ধরেছে। এটা বেশ অদ্ভুত একটি বিষয়। আর এই অদ্ভুত ব্যাপারটাই এই ইন্সপেক্টর স্যারের খালাতো বোনের বেলায় হয়েছিল। এখন ওই জিনটা কেন এই মেয়ের উপর এসে এভাবে উৎপাত করছে, এটা তো হুজুর মেনে নিতে পারছেন না। কারণ ইলিশ মাছ কিনে নিয়ে আসছে, এটা তো ওই জিনকে দেওয়ার জন্য না। হুজুরের সন্দেহ লাগে যে ঢাকায় এরকম ঘটনা ঘটে যে না তা না, এরকম ব্যস্ততম জায়গায়, কিন্তু উনি এই এলাকায় অনেক দিন ধরেই আছেন। ওই তেঁতুল গাছের নিচ দিয়ে অনেকেই আসা যাওয়া করেছেন, কই কখনো তো এরকম কোনো সমস্যা নিয়ে ওনার কাছে কেউ আসে নাই। ওনার সন্দেহ লাগে। সন্দেহের বশবর্তী হয়ে তখন ওই হুজুর বলছেন, সত্যি করে বলতো তুই কে, কোত্থেকে আসছিস? তোর কথাবার্তা তো সন্দেহজনক, তুই তো এই এলাকার না। সত্যি করে বল কোত্থেকে আসছিস, নালে কিন্তু তোকে এমন ভাবে আটকে ফেলবো জীবনেও তুই তোর পরিবারের কাছে যাইতে পারবি না। সত্যি করে বল। তখন ওই জিনটা বলে যে আসলেই সে এই এলাকার না, সে ভারতে কোনো একটা জায়গায় বসবাস করে, সে এই দিকে বেড়াতে আসছে। তো বেড়াতে আসার পথে ওই জায়গায় যে তেঁতুল গাছটা আছে, ওই তেঁতুল গাছে বসে কিছুক্ষণের জন্য সে বিশ্রাম নিচ্ছিল। ওই সময় এই ইন্সপেক্টর স্যারের খালু উনি ইলিশ মাছ নিয়ে ওই দিক দিয়ে আসছিলেন। তখনই মূলত এই বিপত্তিটা বেঁধেছে। আর খালুর উপর সে সওয়ার না হতে পারলেও এই খালাতো বোনের উপর সওয়ার হয়েছে। হুজুর যখন এই বিষয়টা জানলেন তখন তো উনি বুঝে গেলেন যে ওনার অনুমানই ঠিক। কারণ এই এলাকায় থাকা কোনো জিন এইরকমভাবে বিরক্ত করার কথা নয়। আর এরকম ঘটনা তাহলে ওনার কাছে এর আগেও আসতো, ওই এলাকার লোকজন ঝাড়ফুঁক করানোর জন্য নিয়ে আসতো। ওই তেঁতুল গাছের নিচ দিয়ে তো হরহামেশাই লোকজন আসা যাওয়া করে। তাহলে হঠাৎ করে কেন এর বেলায় এটা হলো? তো ওনার যে সন্দেহটা সেটাই ঠিক হলো, ওই জিনটা স্বীকার করলো। আর ওই জিনটা সুযোগ আসলে খুঁজেছিল, সুযোগটা অন্যর বেলায় পায়নি, এই মেয়েটার বেলায় পেয়ে গিয়েছিল। তার বাবার সাথে যেহেতু ঘটনা ঘটেছে, বাবাকে আক্রমণ করার সুযোগটা পায় নাই, কিন্তু ওই মেয়ের সাথে হয়তোবা কোনোভাবে সে কানেক্টেড হয়ে গেছে, সুযোগটা চলে আসে। যেহেতু ওই মেয়েটাই মাছ কাটাকুটি করেছে, রান্না করেছে, কোনো না কোনোভাবে একটা লিঙ্ক সৃষ্টি হয়ে গেছে, যার কারণে ওই জিনটা ওই মেয়েকে আক্রমণ করেছে। তখন হুজুর বললেন যে তুই দ্রুত চলে যাবি এখান থেকে, এই এলাকায় তোকে আর কখনোই যেন আমি না দেখি। যদি তোর নামে আবার কোনো নালিশ আসছে
তাহলে মনে রাখিস তোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখন ওই জিনটা বলে যে হ্যাঁ আমি চলে যাব, কিন্তু এইভাবে যেতে পারবো না, যেহেতু আমার ভিতরে একটা ক্ষোভ কাজ করছে আর ওই মেয়েটাকে আমি একবার ধরেই ফেলেছি, এই জন্য আমাকে অবশ্যই ইলিশ মাছই দিতে হবে। ইলিশ মাছ একটা না, দুইটা না, 4টা ইলিশ মাছ দিতে হবে। যদি 4টা ইলিশ মাছ দেয় তাহলেই আমি চলে যাব। আর এই মেয়েটা নিজে গিয়ে ইলিশ মাছ রেখে আসবে সেখানে, তাও রাতের বেলা, এই তেঁতুল গাছের নিচে। তখন তার পরিবার রাজি হয়ে যায়। তখন কি হয়, এই যে বৃত্তের মধ্যে মেয়েটা যে বসেছিল, হঠাৎ করে সে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে 1 পা 2 পা করে বৃত্তের বাইরে চলে এসেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর আর কোনো সমস্যা আসলে ওভাবে হয়নি। তবে ওই রাত্রেই 4টা ইলিশ মাছ ওই তেঁতুল গাছের নিচে দিয়ে আসা হয়েছিল, এবং কথা ছিল যে পেছন দিকে যেন না তাকানো হয়। মেয়েটা ওইটাই করেছিল, তার আত্মীয় স্বজনরা তাকে সহযোগিতা করেছিল। আল্লাহর রহমতে আর পরে এটা নিয়ে ওই মেয়ের আর কোনো প্রবলেম ফেস করতে হয়নি। প্রিয় লিসেনার্স, এই যে ব্যাপারগুলো, যে নিয়ে আসছে মাছ একজন, কাটাকুটি করেছে আর একজন, সে আক্রান্ত হয়ে গেছে। এই জন্য এই টাইপের যেই ব্যাপারগুলো ঘটে, এইগুলো পরিবারের সাথে এসে শেয়ার করতে হয়। হয়তোবা খালু উনি চিন্তা করেছিলেন যে কি আর হবে, এগুলো বললে হয়তোবা বউ বাচ্চা ভয় পাবে, এই কারণে বলবো না, এই চিন্তা করে হয়তোবা উনি বলেন নাই। কিন্তু এটাই একটা সমস্যার কারণ হয়ে গেছে। আর কখনো যদি এই ধরনের ঘটনা আমাদের কারোর সাথে ঘটে, মাছ চেয়েছে, মিষ্টি চেয়েছে বা কোনো খাবার চেয়েছে যেটা আমরা রাতের বেলা নিয়ে আসছি, এই খাবারগুলো খাবার পর বড় ধরনের সমস্যা কিন্তু হয়ে যায়। কারণ ওরা এই খাবারগুলোর উপর যে বদনজর দেয়, যার ফলশ্রুতিতে এই খাবার খাওয়ার পরও কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় বা দিতে পারে। এই জন্য এই ধরনের খাবার নিয়ে আসার সময় যদি কখনো আমরা এই ধরনের প্রবলেম ফেস করি, তাহলে উচিত হবে সেটা ওখানে রেখে যাওয়া অথবা সেটা ফেলে দেয়া। তা না হলে শারীরিক বিভিন্ন ধরনের জটিলতায় আমরা আক্রান্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রণবীর ভাইকে, সেই সাথে যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন বা পাঠাতে সহযোগিতা করেছেন, তরিকুল ভাই এবং সেই ইন্সপেক্টর স্যারকে, সকলকে জানাচ্ছি ধন্যবাদ। প্রিয় লিসেনার,